ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা মেনসুরেশনের সেকেন্ড পার্ট করব। যারা ফার্স্ট ক্লাসটা করনি তারা অবশ্যই প্রথমের ক্লাসটা করে নেবে, নাহলে আজকে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো আজকে আমাদের নাম্বার সিস্টেমের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রাইম নাম্বার, সেই প্রাইম নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। দেখো প্রাইম নাম্বার নিয়ে যদি তোমাদেরকে জানতে হয় তার আগে জানতে হবে প্রাইম নাম্বারটা কোথায় লাই করে। প্রাইম নাম্বারটা কী? আমরা পৃথিবীতে যত সংখ্যা আছে, নাম্বার আছে, সেগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, রাইট? একটাকে বলে দিয়েছি আমরা কি, একটাকে বলেছি আমরা ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, ইমাজিনারি। আর একটা পার্ট এর আগের দিনে আমি বলেছি, আর একটা পার্ট যার নাম দিয়েছিলাম আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, রাইট? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এবার এই রিয়েল নাম্বারের মধ্যে রিয়েল নাম্বারকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম, তোমরা সবাই মনে করে দেখো। একটা পার্টের নাম দিয়েছিলাম ভগ্নাংশ, ভগ্নাংশ। আর একটা পার্টের নাম দিয়েছিলাম আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে যেই সংখ্যাটা হচ্ছে গোটা গোটা আছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন -2, -2, -1, 0, 1, 2, 3, এইভাবে করে চলতে থাকবে, এইভাবে করে এদিকেও চলতে থাকবে। অর্থাৎ -100 একটা পূর্ণ সংখ্যা, আর +100, 1 কোটি, 2 কোটি সবই পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ তোমরা সবাই জানো। আমরা এই ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ চ্যাপ্টার আলোচনা করব, রাইট? ভগ্নাংশ একটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা আলোচনা করব। আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব, পূর্ণ সংখ্যা। ইনফ্যাক্ট পূর্ণ সংখ্যা নিয়ে আগের দিনও আমরা আলোচনা করেছি, রাইট? পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কি কি? একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক মানে নেগেটিভ, আর শূন্য একটাকে আলাদা করেছি, শূন্যকে। আর আরেকটাকে বলেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ, ধনাত্মক বা পজিটিভ পূর্ণ সংখ্যা। আর নেগেটিভ, নেগেটিভ, এগুলো নেগেটিভ, নেগেটিভ। অর্থাৎ এই যে মাইনাস যেগুলো, সেগুলোকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 ইটসেলফ একটা সংখ্যা, আর যেগুলো 1, 2, 3, 4, 5 করে এদিকে চলছে, সেগুলোকে নাম দিয়েছি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, পজিটিভগুলোকে 3 ভাগে ভাগ করেছি। ভালো করে শোনো সবাই। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কোনগুলোকে বোঝায়? 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এইভাবে করে সবগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝায়। আবার এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে, যেটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা প্রকৃত সংখ্যা। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক, ন্যাচারাল মানে স্বাভাবিক, স্বাভাবিক সংখ্যা। আরেকটা নাম আছে প্রকৃত সংখ্যা। এই ন্যাচারাল নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। এই যে 1কে দেখতে পাচ্ছ, 1কে কোনো ক্যাটাগরিতে রাখা হয়নি, 1কে 1 হিসেবে রাখা হয়েছে। আর বাদবাকিগুলোকে যৌগিক সংখ্যা বলা হয়েছে, কিছু সংখ্যাকে, যেটাকে আমরা ইংলিশে বলেছি কম্পোজিট। আর বাদবাকিগুলোকে বলেছি মৌলিক সংখ্যা, যেগুলো আমরা বলেছি হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট, কম্পোজিট। আর মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার। দেখো এই জিনিসগুলো আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, কারণ নাম্বার সিস্টেম অনেক বড় চ্যাপ্টার এবং অনেক কনসেপ্ট আছে, সুতরাং প্রত্যেকটা জিনিসকে মানে ধরে ধরে করতে হবে। তার জন্য আমি বোঝাতে পারলাম যে মৌলিক সংখ্যা কোনগুলো।
এই যে মৌলিক, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এর আগের দিন আমি ডেফিনেশন বলেছি যৌগিক সংখ্যার, মৌলিক সংখ্যার ডেফিনেশন কি, ঠিক আছে। আজকে আবার আমি মৌলিক সংখ্যা নিয়ে এবার আলোচনা যেহেতু করব, তাহলে মৌলিক সংখ্যা নিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি। প্রাইম নাম্বার বা ব্র্যাকেটে দাও, বাংলায় লেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, রাইট। মৌলিক সংখ্যা কি? যার শুধুমাত্র দুটো ফ্যাক্টর আছে বা গুণনীয়ক আছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি কি বললাম, ডেফিনেশন কি মৌলিক সংখ্যার? সংখ্যা কি? যার কেবলমাত্র দুটি ফ্যাক্টর বা গুণনীয়ক আছে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি দুটো ফ্যাক্টর কে হবে? সংখ্যাটা নিজে এবং এক। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি নেই, আমি বলতে পারি দেখো 7 সংখ্যার মাত্র দুটোই ফ্যাক্টর আছে, একটা 1 এবং একটা 7 নিজেই। তাছাড়া অন্য কোনো ফ্যাক্টর পাবে না যেটা দিয়ে তুমি 7কে ভাগ করতে পারবে। ফ্যাক্টর মানে অন্য একটা সংখ্যা যেটাকে দিয়ে 7কে ভাগ করা যায়। কম্পোজিটের ক্ষেত্রে যেমন পাওয়া যায়, যেমন একটা যৌগিক সংখ্যার ক্ষেত্রে পাওয়া যায়, মৌলিক সংখ্যার ক্ষেত্রে পাওয়া যায় না অন্য কোনো সংখ্যা। যেমন আমি যদি 13 সংখ্যাটাকে তোমাদেরকে বলো তো এটা মৌলিক না যৌগিক? তোমরা বলবা দাদা এর শুধু দুটো মাত্র ফ্যাক্টর আছে, একটা 1 আর একটা 13, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এটাকে ভাগ করা যায় না। সেই জন্য এগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যার উদাহরণ। আমি যদি আরও উদাহরণ দিই, 43 একটা উদাহরণ দিলাম, এরও দেখো একই ঘটনা, 1 এবং 43 অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার জন্যই বললাম এর কেবলমাত্র দুটো ফ্যাক্টর বা গুণনীয়ক আছে, অন্য কোনো ফ্যাক্টর বা গুণনীয়ক নেই। বোঝা গেল? এবার আমাদের যেটা কাজ, প্রথম কাজ যেটা আমাদেরকে খুঁজতে হবে, কাউন্ট করতে হবে কি, যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। বলো দেখি 1 থেকে 10 অবধি, প্রথম কাজ 1 থেকে 10 অবধি, মানে 1 থেকে তো শুরু, 1 থেকে 10 অবধি কতগুলো মৌলিক সংখ্যা আছে? তাহলে 1 থেকে 10 অবধি মৌলিক সংখ্যাগুলি হলো, 1কে তো মৌলিকও বলা হয়নি, যৌগিকও বলা হয়নি। 1কে দেখো, এখানে দেখো, এখানে দেখো 1কে কি দেখো, এখানটায় দেখো 1কে কিন্তু মৌলিকও বলা হয়নি, যৌগিকও বলা হয়নি। তাহলে 1 হচ্ছে একটা আলাদাই, একে মৌলিকের ঘরেও ধরা হয় না, যৌগিকের ঘরেও ধরা হয় না। যৌগিক আলাদা আর মৌলিক আলাদা। তাহলে 1 তো মৌলিক ও যৌগিকও না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী কী? সব থেকে ছোট 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, আর নেই, 4টা আছে। সেরকম করে তাহলে কটা আছে বলো? সেরকম করে দেখতে পাচ্ছি আমরা 4টা আছে। কেউ কিন্তু 9কে ভেবে নিও না, 9কে কিন্তু কেউ মৌলিক ভেবে নিও না। 9কে 1 এবং 9 ছাড়াও আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 3। সুতরাং 9 মৌলিক হতে পারে না, ঠিক আছে। সেরকমভাবে তুমি যদি গোনো 1 থেকে 50 অবধি, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এগুলো, 1 থেকে 50 অবধি মৌলিক সংখ্যা তুমি যদি খুঁজে বের করো, তাহলে তুমি 15টি মৌলিক সংখ্যা পাবে। মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিস, 15টি মৌলিক সংখ্যা পাবে, রাইট। আর 51 থেকে 100 অবধি, 51 থেকে 100 অবধি তুমি 10টি পাবে। 51 থেকে 100 অবধি তুমি 10টি মৌলিক সংখ্যা পাবে। কতগুলো পাবে বলো? 10টি। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি 1 থেকে 100-র মধ্যে, কি বললাম, 1 থেকে 100-র মধ্যে টোটাল 25টি মৌলিক সংখ্যা রয়েছে। নোট ডাউন করো সব।
এখান থেকে কোশ্চেন হবে, কেমন কোশ্চেন পরীক্ষায় হবে, কি কি এসছে আমি তোমাদের সব দেখিয়ে দেবো। হলো, নেক্সট নোট ডাউন করো, 101 থেকে 150 অবধি কতগুলি মৌলিক সংখ্যা আছে? 101 থেকে 150 অবধি 10টি মৌলিক সংখ্যা আছে। তাহলে 151 থেকে 200 অবধি কতগুলি মৌলিক আছে সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে কতগুলি মৌলিক সংখ্যা আছে বলো? 11টি মৌলিক সংখ্যা আছে। 11টি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমাকে বলো দেখি এখান থেকে, তাহলে 101 থেকে 200-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে যদি তুমি খুঁজে বের করো? 21টি মৌলিক সংখ্যা আছে। হলো, তাহলে সবসময় মনে রাখবা 1 থেকে 200-র মধ্যে তাহলে কতগুলো আছে যদি আমি তোমাদেরকে বলি 1 থেকে 200, তুমি বলবো দাদা 1 থেকে 100-র মধ্যে 25টি, আর 101 থেকে 200-র মধ্যে 21টি। তাহলে 1 থেকে 21 অবধি যদি 200 অবধি যদি কাউন্ট করা যায় তাহলে 46টি মৌলিক সংখ্যা রয়েছে। খুব ভাইটাল একটা কনসেপ্ট, এটা তোমাদেরকে জানতেই হবে। তাহলে আরেকবার রিভিশন করে দিচ্ছি, 1 থেকে 10-এর মধ্যে 4টি আছে, 1 থেকে 50-এর মধ্যে 15টি আছে, 51 থেকে 100-র মধ্যে 10টি আছে, 101 থেকে 150-এর মধ্যে 10টি এবং 151 থেকে 200-র মধ্যে 11টি। তাহলে এই যে এই কটা লিখে দিলাম, এই কটা তোমাকে কী করতে হবে? এনি টাইম, বেশি না, এই কটাই এনি টাইম তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। এনি টাইম এই কটা তোমাকে মুখস্থ রাখতে হবে। রাইট, বুঝেছ? চলো নেক্সট কনসেপ্টে। এখানে দেখো কনসেপ্ট, কোশ্চেন আগে করি। দেখো এখানে বলেছে 50 থেকে 100-র মধ্যে, দেখো পরীক্ষায় এসছে, ইভেন দুটো পরীক্ষায় এসছে, বলেছে 50 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। বলে দাও কতগুলো মৌলিক সংখ্যা আছে। কেবলই তোমাদেরকে আমি শিখিয়েছি 1 থেকে 50 অবধি আছে কতগুলো, বলো বলো? 15টি। আর 51 থেকে 100-র মধ্যে কতগুলো আছে? 10টি। তাহলে তোমাকে বের করতে বলেছে কোথায়? 50 থেকে 100-র মধ্যে। দ্যাট মিন্স 50 তো আর মৌলিক সংখ্যা নয়, তার মানে তোমাকে 51 থেকে 100-র মধ্যেই তোমাকে বলতে হবে কতগুলি মৌলিক সংখ্যা আছে। তাহলে কতগুলি আছে বলো? 10টি মৌলিক সংখ্যা আছে। এই যে মুখস্থ করিয়েছি, সেখান থেকে আনসার হয়ে গেল। বুঝেছো? পরের কোশ্চেন দেখো, বলেছে 60 থেকে 100-র মধ্যে, কোশ্চেনটা ভালো করে বোঝো, 60 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। কিন্তু দাদা আমরা তো 51 থেকে 100-র মধ্যে জানি, 51 থেকে 100-র মধ্যে আছে কয়টি সেটা জানি আমরা। কয়টি আছে বলো? ডেফিনেটলি 10টি আছে। আগেই করলাম, আগের কোশ্চেনটাই করলাম। কিন্তু এখানে তো 60 থেকে বলেছে, তাহলে 51 থেকে 60-এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা আছে, ভালো করে শোনো, সেটা আমি কি করবো? এই 10 থেকে বিয়োগ করে দেবো। 51 থেকে কটা 60-এর মধ্যে আছে? 51 থেকে 60-এর মধ্যে সংখ্যাগুলো কী কী? একটা তো 52, একটা 53, একটা 54, একটা 55, একটা 56, একটা 57, একটা 58, একটা 59, এই কটা সংখ্যা। তার মধ্যে 52 মৌলিক নয়, কারণ 2 দিয়ে এটাকে ভাগ করা যায়। 53 একটি মৌলিক সংখ্যা। 54 মৌলিক নয়, কারণ 9 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। 55 মৌলিক নয়, কারণ 5 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়। 56 মৌলিক নয়, 7 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। 57 মৌলিক নয়, কারণ 3 দিয়ে ভাগ করা যায়, 19 দিয়ে ভাগ করা যায়। 58 মৌলিক নয়, কারণ 2 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 59কে তুমি অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না, শুধুমাত্র 1 এবং 59 ছাড়া। শুধুমাত্র 1 এবং 59 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না, যেমন এগুলোর ক্ষেত্রে করা যাচ্ছিল। তাহলে দুটো মৌলিক সংখ্যা, একটা 53 একটা মৌলিক সংখ্যা, আর একটা 59 একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা
51 থেকে 60 অবধি দুটো মৌলিক সংখ্যা পেলাম, তাহলে এখান থেকে 2 বিয়োগ করে দাও। 2 বিয়োগ করে দিলে কত হলো বলো? 8। এই 8খানা মৌলিক সংখ্যা তুমি পাবে কোথা থেকে কোথায় বলো? 51 থেকে 60-এর মধ্যে, এর মধ্যে এই 8খানা মৌলিক সংখ্যা তুমি পাবে। আদারওয়াইজ তোমাকে 51 থেকে 60 থেকে 100 অবধি খুঁজে বের করতে হতো এই 8টা মৌলিক সংখ্যা কোথায় আছে। তাহলে রাইট আনসার কী হলো বলো? 8। যেটুকু করালাম ওর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষা আসবে এবং পেরেও যাবে তোমরা। চলো নেক্সট। তোমাদের একটা কথা বলে দিই, আমাদের মৌলিক সংখ্যা শুরু হচ্ছে কোথা থেকে? সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, তারপরে 19, তারপরে 23, এইভাবে করে সব মৌলিক সংখ্যাগুলো চলছে। কিন্তু তোমরা শুধুমাত্র মাথায় রাখবে, কি মাথায় রাখবে বলো? স্টার দিয়ে, 3টা স্টার দিয়ে বলে দিচ্ছি, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, যুগ্ম মানে জোর, জোর মানে বোঝো তো? জোর বিজোর বোঝো তো? কি জোর মানে যেটাকে 2-এর মাল্টিপল আকারে, যেগুলো সেগুলো সব জোর, আর যেগুলো 2-এর মাল্টিপল নেই সব বিজোর। তাহলে একমাত্র যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা কিন্তু একটাই আছে পৃথিবীতে, মৌলিক সংখ্যা একটাই আছে পৃথিবীতে, সেটা হলো 2। তাছাড়া তুমি যে মৌলিক সংখ্যায় খুঁজে বের করো না কেন, সেটা বিজোড় হবে সবসময়। যেমন দেখো, 3 একটা বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 11 বিজোড়, 13 বিজোড়, মানে আর কোনো তুমি জোর মৌলিক সংখ্যা খুঁজেই পাবে না। বুঝেছ? কারণ এর বড় যদি তুমি জোর নাও, সেটা তো 2 দিয়ে ভাগ করা যাবে, তাই না? তাহলে কি হলো বলো? একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো 2, এটা মাথায় রাখবা। এবার কি বলেছে? বলেছে প্রথম 100টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে, প্রথম 100টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে, তার মানে কি? প্রথম 100টি অযুগ্ম সংখ্যা নিতে হবে। প্রথম 100টি কি সংখ্যা নিতে হবে বলো? অযুগ্ম। অযুগ্ম মানে কিন্তু বিজোড়, বোঝা গেল? বিজোড় সংখ্যা নিতে হবে। প্রথম 100টি বিজোড় সংখ্যা কোনগুলো বলো দেখি? সংখ্যাগুলি হলো কোনগুলো? প্রথম 100টি বিজোড়, একটা তো 1, 3, 5, 7। প্রথম 100টি, যে যদি প্রথম 100টি খুঁজে পাও তাহলে তোমাকে 200 অবধি যেতে হবে, তোমাকে দ্যাট ইজ 199 অবধি যেতে হবে। তাহলে তুমি টোটাল 100টি অযুগ্ম বিজোড় সংখ্যা তোমার লেখা হয়ে যাবে। বোঝা গেল আমি কী বললাম? 1, 3, 5, তাহলে প্রথম 100টি অযুগ্ম সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু করে 199 অবধি। বোঝা গেল? এখন এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তোমাকে দেখতে হবে। দ্যাট মিন্স 1 থেকে শুরু করে 200-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে বলো দেখি তুমি? তোমাদেরকে আমি শিখিয়েছি 100 থেকে 200-র মধ্যে, বলো কতগুলো আছে? ভালো করে দেখো, এখানে লিখে দিয়েছি। 100 থেকে 200-র মধ্যে কতগুলো আছে মৌলিক সংখ্যা? 46টি। তাহলে 100 থেকে 200-র মধ্যে কতগুলো সংখ্যা আছে বলো? 46। তাহলে দেখো, তাহলে 100 থেকে 200-র মধ্যে কতগুলো আছে বলো? 46টি আছে। কিন্তু মাথায় রেখো, তোমাকে শুধুমাত্র অযুগ্ম মৌলিক সংখ্যাগুলোই খুঁজতে বলেছে, তার মধ্যে এখানে যুগ্মটা নেওয়া যাবে না। তাহলে যুগ্ম তো একটাই আছে, তাহলে 1 বিয়োগ করে দিই, তাহলে কত হলো বলো? 45টি। তাহলে 45টি এরকম সংখ্যা পাওয়া যাবে, যেগুলো হচ্ছে মৌলিক। প্রথম 100টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার মধ্যে 45টি মৌলিক সংখ্যা আছে। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট কোশ্চেন। এবার বলেছে 2 থেকে 12-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 2 থেকে 12 মানে 2কেও নেওয়া যাবে না, 12কেও নেওয়া যাবে না, 2 থেকে 12-এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল বের করতে হবে। তাহলে 2 থেকে 12-এর মধ্যে যদি যাই, তাহলে প্রথমটা হচ্ছে 3, 5, 7, তারপরে 11, এই 4টাই তুমি মৌলিক সংখ্যা পাবে।
2 থেকে 12-এর মধ্যে, তাহলে এদের যোগফল কত? 11, 7, 18, 5, 23 আর 3, 26। ধরো একটা বাদ চলে গেল। 2 থেকে, ও আচ্ছা 2 থেকে বলেছে, 2কেও নিতে হবে, ঠিক? 2ও তো একটা মৌলিক সংখ্যা না? 2 থেকে 12-এর মধ্যে মানে 2কেও নিতে হবে। 11, 7, 5, 23, 3, 26 আর 2, 28। মনে রাখো 2 থেকে বলে 2কেও নিতে হবে। এটা কত হলো বলো? 28, কারণ 2ও তো একটা মৌলিক সংখ্যা না? নেক্সট বলেছে প্রথম 4টি বিজোড় মৌলিক সংখ্যার সমষ্টি কত? প্রথম 4টি বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে প্রথম 4টি বিজোড় মৌলিক সংখ্যা যদি তুমি নিতে চাও, তাহলে 2কে তুমি নিতে পারবে না। তাহলে 3 থেকে শুরু হবে, 3, 5, 7 আর 11। এটা হবে 8টি, ঠিক আছে? 8 হবে। এখানে ইংলিশে লেখা আছে, হ্যাঁ ইংলিশে লেখা আছে প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যা ইংলিশে লেখা আছে। তাহলে দেখো এখানে 2কে কেন নিলাম না? 2 তো একটা মৌলিক সংখ্যা, 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা বন্ধুগণ, কিন্তু 2কে কেন নিলাম না? কারণ বলেছে তোমাকে বিজোড় মৌলিক সংখ্যাগুলো চুজ করতে, প্রথম 8টি বিজোড় মৌলিক সংখ্যা চুজ করতে বলেছে, তার জন্য 3 থেকে শুরু করলাম। তাহলে আরও কত আছে বলো? 13, 17, 19 আর 23, 19 আর 23, এগুলো সব যোগ করো। 9 আর 3 12, আর 7 19 আর 3 22, 23 আর 4 30 আর 5 35 আর 8 38 এর 8, হাতে থাকলো 3, 3 2 5, 6 6 7 8 9, তার মানে 98। যোগ করে দেখবা 98 হচ্ছে। তাহলে প্রথম 8টি কত বলো? 98টি মৌলিক সংখ্যা আছে। নেক্সট কোশ্চেন। আচ্ছা এখানে না তোমাদের একটা কনসেপ্ট জানতে হবে, কনসেপ্টটা খুব মাথায় করে রাখো, এই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি বললাম? ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমি যদি বলি তোমাদেরকে কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা কীভাবে গ্রো করছি দেখো। আমি যদি তোমাদেরকে বলি বলো তো 2 মৌলিক কিনা যৌগিক, তোমরা বলবো দাদা ডেফিনেটলি মৌলিক সংখ্যা, কারণ 2 থেকেই মৌলিক সংখ্যা শুরু হয়। তোমাদেরকে যদি আমি বলি 3 বলো তো মৌলিক না যৌগিক, তোমরা বলে দিতে পারবা মৌলিক না যৌগিক। 5 তোমরা বলে দিতে পারবা মৌলিক। সেরকমভাবে 13 দিয়ে দিলাম, বলে দিলে মৌলিক সংখ্যা। 17 দিয়ে দিলাম, বলে দিলে মৌলিক সংখ্যা। 23 দিয়ে দিলাম, বলে দিলে মৌলিক সংখ্যা। কিন্তু তোমাকে যদি অনেক বড় একটা সংখ্যা দিই, যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বললাম বলো দেখি 191 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তাহলে কি করে বের করবে? তুমি শিওর হয়ে কীভাবে বলে দিতে পারবে এটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? তুমি ডেফিনেটলি শিওর হয়ে কীভাবে বলে দিতে পারবে এটার শুধুমাত্র দুটোই ফ্যাক্টর বা গুণনীয়ক আছে, শুধুমাত্র দুটোই আছে, সেটা 1 এবং 191। তাহলে 1 এবং 191-এর মাঝখানে কি অন্য কোনো সংখ্যা নেই যেটা দিয়ে 191-কে ভাগ করা যাবে? সেটা তোমাকে বুঝতে হবে এখন। তাহলে কোনো একটা বড় সংখ্যা মৌলিক নাকি যৌগিক? আমি কি বললাম? কোনো একটা বড় সংখ্যা, এটা একটা অনেক বড় সংখ্যা, বড় সংখ্যার ক্ষেত্রে এটা ইউজ করবে। কোনো একটা বড় সংখ্যা মৌলিক নাকি যৌগিক সেটা আমরা কি করে বুঝবো? সেটা বোঝার রাস্তা আছে। বোঝা গেল? তাহলে তোমাকে এখানে এখন পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে কি? পূর্ণবর্গ সংখ্যা মানে যেটাকে স্কোয়ার রুট করা যায়। যেমন 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এদেরকে স্কোয়ার রুট করা যায়। এটা 4, এটা 7। সিমিলারলি 121 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে স্কোয়ার রুট করা যায় 11। তাহলে 191-এর বড়, 191 থেকে বড় এবং 191-এর খুব কাছাকাছি এমন একটা পূর্ণবর্গ সংখ্যা তোমাকে চুজ করতে হবে। তাহলে সেই হিসাবে তোমাদেরকে এখন তো সব মনে থাকার কথা উচিত তোমাদের। তাহলে 191-এর বড় হচ্ছে 12-র স্কোয়ার 144, 13-র স্কোয়ার 169, 14-র স্কোয়ার কত বলো? 14 স্কোয়ার হচ্ছে কত? 196। হ্যাঁ দাদা 196 হচ্ছে 191-এর খুব কাছের, মানে 191 থেকে একটু বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 191টা
সব থেকে 191-এর সব থেকে কাছের একটা পূর্ণবর্গ সংখ্যা তুমি খুঁজে পেলে। সেই সংখ্যাটা কত বলো? সেই সংখ্যাটা হচ্ছে √196। তার মানে তার রুট ওভার করলে কত হবে বলো? 16। ও সেই সংখ্যাটা রুট ওভার তোমাকে করতে হবে, সেটা হবে কত বলো? 16। এবার এই 16-র যত 16-র যত কি আছে বলো? 16-র থেকে ছোট যত মৌলিক সংখ্যা আছে, দ্যাট মিন্স 2, 3, 5, 7, 11 আর 13, এর থেকে ছোট আর কোনো মৌলিক সংখ্যা নেই, কারণ এর পরেরটা 19, 16 চেয়ে বড় হয়ে যাবে। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা সংখ্যা দিয়ে তোমাকে 191কে ভাগ করে দেখতে হবে। যদি ভাগ মিলে যায় তাহলে এটা তো মৌলিক সংখ্যা হলো না, তাহলে তো ফ্যাক্টর পেয়েই গেলাম। আর ভাগ যদি না মেলে তাহলে এটা মৌলিক সংখ্যা হয়ে গেল। যেমন আমি 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করা যাবে না, কারণ এটা তো শেষে 1 আছে। 2 দিয়ে ভাগ মিলতে গেলে শেষে 2 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3 দিয়ে দেখি তো, 3 দিয়ে যদি হতে হয় তাহলে আমরা জানি 3 দিয়ে তখনই ভাগ করা যায় যদি ডিজিটগুলোকে যোগ করতে হয়। 1, 9, 10, 11। যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায় তবেই 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে 3টাকে যোগ করলাম, 1, 9, 10, 11, 11 হয়ে গেল। তাহলে সেই যোগফলটা যেহেতু 3 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 191ও 3 দ্বারা ভাগ করা যাবে না। 5 দিয়ে তো ভাগ করা যাবেই না, কারণ 5 দিয়ে ভাগ মিলতে গেলে শেষে 0 অথবা 5 থাকতে হবে। 7 দিয়ে ভাগ করে দেখো 191কে, 7 দুগুণ 14, 5 51, 7 7 49, তাহলে 7 দিয়েও যাচ্ছে না। 51 দিয়ে ভাগ করে দেখো তো 11 দিয়ে। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে তোমাকে অল্টারনেটিভগুলোকে যোগ করতে হবে। দ্যাট মিন্স 1 আর 1 2 বানাতে হবে, আর 9 এই দুটোকে বিয়োগ করে দেখতে হবে সেটাকে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। যাচ্ছে না, তাহলে 11 দিয়েও ভাগ করা যাবে না। এবার 13 দিয়ে ভাগ করে দেখো, 13 দিয়ে ভাগ করার নিয়ম তোমাকে ভাগ করেই দেখতে হবে। 13 কে 13, 6 61, 13-র ঘরে তো 61 নেই, তাহলে 13 দিয়েও ভাগ করা যাচ্ছে না। তার মানে ডেফিনেটলি 191 একটা মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে কোনো একটা বড় সংখ্যা মৌলিক নাকি যৌগিক সেটা বোঝার জন্য বিষয়টা একটু কঠিন হয়ে দাঁড়ায়। সেটা তোমাকে এইভাবেই করতে হবে। যেমন এখানে বলেছে 2017, দেখো এটা ছাড়া কোনো রাস্তা নেই। তাছাড়া তুমি আমাকে বলে দাও, এখানে যে কোশ্চেনটা বলেছে 2017 এবং 2027 সংখ্যা দুটি কি মৌলিক সংখ্যা, তোমাকে জিজ্ঞেস করেছে সংখ্যা দুটি কি। বলেছে সংখ্যা দুটির প্রথমটি মৌলিক, পরেরটি যৌগিক। অপশান দেখো, প্রথমটি যৌগিক তো পরেরটি মৌলিক। তাহলে আলটিমেটলি তোমাকে 217 মৌলিক আর 227 যৌগিক কিনা সেটা তোমাকে চেক করতে হবে। বোঝা গেল? এখন সেই চেক করা শুরু করতে হবে। দেখো 2017 এর নিকটবর্তী তোমাকে একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে। এবার 2017 নিকটবর্তী পূর্ণ সংখ্যা খুঁজে বের করবে কীভাবে? এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে। বড় হচ্ছে, কিচ্ছু করার নেই, করতেই হবে। দেখো 2017 নিকটবর্তী কী হতে পারে? যদি আমি 40 গুণ করি তাহলে 1600 হচ্ছে, তাহলে এটা তো ছোট, কাছে যেতে হবে। আচ্ছা 44 গুণ করে দেখি, 43 গুণ করে দেখি, 3 3 9, 43 গুণ করলে কত হবে? 3 3 9, 3 4 12, 24, 4 8 থাকলো 2, 18, 1849, তাহলে এটাও হচ্ছে না। বোঝা গেল? এটাও ছোট, 2017 বড় পেতে হবে। তাহলে 44 গুণ করি, 4 4 16, 6 আর থাকলো 1, 4 4 16, 16 32, হাতে 33, 3 আর থাকলো 3, 19, এটাও হচ্ছে না। তাহলে 45 গুণ করি, নিকটবর্তী পেতেই হবে, কিচ্ছু করার নেই, অঙ্ক লেন্দি যাবে এটা। 25, 4 5 20, হ্যাঁ 2025 হয়ে গেল। 2017 থেকে জাস্ট একটু উপরে। তাহলে 2017 থেকে জাস্ট একটু উপরে কে আছে বলো? 2025, যার স্কোয়ার রুট করলে কি হবে বলো? 45। তাহলে 45-এর ছোট
যে সমস্ত সংখ্যা আছে সেটা 2017কে ভাগ করতে হবে। 45-এর ছোট কি কি প্রাইম নাম্বার আছে আমাকে বলো দেখি। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, তাহলে কত হবে বলো? 37, তারপরে 41 আর 43। তাহলে এতগুলো সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করে দেখতে হবে ভাগ মিলে কিনা। যদি মিলে যায় তাহলে যৌগিক সংখ্যা, আর যদি না মেলে তাহলে মৌলিক সংখ্যা। তাহলে এখন ভাগ করা শুরু করো। এটা দিয়ে এই সবকটা দিয়ে ভাগ করে দেখো কি হচ্ছে। এই সবকটা দিয়ে যদি ভাগ করো তুমি, 2017কেও ভাগ করা যাবে না, আর 2027-এরও তো কাছাকাছি আছেই আমার 2025। একটু বড় নিতে হবে, এখন একটু বড় নিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাকেই নাও, 2025কেই নাও। তাহলে সেটা কত হবে বলো? 45। কারণ 2017 আর 27 খুবই কাছাকাছি দুটো সংখ্যা। এবার এগুলো দিয়ে ভাগ করে দেখো, ভাগ মিলবে না। তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি সবগুলোকে দিয়ে ভাগ করে দেখবা, ভাগ মিলবে না। অর্থাৎ দুটো সংখ্যাই হচ্ছে মৌলিক। সংখ্যা দুটির প্রথমটি যৌগিক না। সংখ্যা দুটিই মৌলিক। আর দুটো সংখ্যা যদি মৌলিক থাকে তাহলে তাদেরকে কি বলা হয় বলো? তাদের গসাগু 1 হয়, সেই কারণে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে সংখ্যা দুটিই মৌলিক। এরকমভাবে এইভাবেই করতে হবে, আদারওয়াইজ পরীক্ষা হলে ছেড়ে দিয়ে আসতে হবে। এটাই বাস্তব সত্যি কথা। আদারওয়াইজ তোমাকে কোনো স্যার পৃথিবীর এইটা তোমাকে ইজিয়েস্ট উপায় কেউ করে দিতে পারবে না। বুঝতে পেরেছো আমি কি বললাম? সিমিলারলি এইটা করো দেখি। এটা খুব কাছের, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 1213 এর সবথেকে কাছের হবে হচ্ছে 1296। 36-এর স্কোয়ার হয় 1296। তাহলে 36-এ সবগুলো ছোট নিয়ে তোমাকে চেক করতে হবে কোনটা মৌলিক কোনটা যৌগিক। করবা বাড়িতে। নেক্সট বলেছে যদি পি, এবার এগুলো চলে আসে, এগুলো সহজ অঙ্ক। যেগুলো তোমাদের পরীক্ষা আসবে সেগুলো সহজ অঙ্ক, কিন্তু ওই দুটোও পরীক্ষায় এসছে। কোনো একটা বড় সংখ্যাকে মৌলিক চেক করতে দিতেই পারে, যেহেতু এই চ্যাপ্টারের ওটা পার্ট, তাই আমি একটু বলে দিলাম তোমাদের। ঠিক আছে? তোমাদের যদি কঠিন লাগে জিনিসটাকে অ্যাভয়েড করতে পারো, তাতে তোমাদের পরীক্ষার 1%ও নাম্বার কম আসবে না। হলো? আচ্ছা, বলেছে যদি p+2 p+4 ইভেন, যখন আমি প্রিপারেশন নিচ্ছিলাম তখন বড় বড় সংখ্যার মৌলিক কিনা সেটা, যদি কোনো একটা সংখ্যা মৌলিক হয় সেটা চেক করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে? সুতরাং তোমরা অ্যাভয়েড করতে পারো। বলেছে সকলেই মৌলিক সংখ্যা হয়, তবে পি এর মান কত? বলেছে সব সংখ্যাগুলিকে মৌলিক হতে হবে। তাহলে পি এর মান এমনভাবে চুজ করতে হবে যেন সব সংখ্যাগুলোই মৌলিক হয়। তাহলে পি এর মান যদি আমি 5 চুজ করি, তাহলে প্রথম সংখ্যা 5 হবে, তারপরেরটা p+2 মানে 7, তারপরেরটা 9। তাহলে সব সংখ্যাগুলি তো মৌলিক হচ্ছে না, নয়তো মৌলিক হচ্ছে না, তাহলে 5 আনসার হতে পারে না। 29 নিয়ে দেখো পি এর মান, তাহলে প্রথম সংখ্যাটা পি আছে 29, তারপরেরটা 31, তারপরেরটা 33। 33 তো মৌলিক সংখ্যা নয়, সবগুলোকেই মৌলিক হতে হবে, সকলেই মৌলিক সংখ্যা হয়, তাহলে 33 আনসার হবে না। তারপরে 3 নিয়ে দেখো তো, পি এর মান 3, তাহলে p+2 5 আর p+4 মানে 7, তাহলে 3, 5, 7 তিনটাই মৌলিক সংখ্যা হলো। তাহলে 3 এর মান 3 যদি বসাই তাহলে p+2 p+4 এই তিনটাই মৌলিক সংখ্যা হচ্ছে। সেই কারণে আমরা কি করব? 3টাকে রাইট অ্যান্সার হিসাবে নেব। রাইট? চলো তারপরেরটা। এবার তোমাদেরকে দুটো ডেফিনেশন জানতে হবে। একটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দুটো ডেফিনেশন জানতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা, রাইট? যমজ মৌলিক সংখ্যা কি?
আর পরস্পর মৌলিক সংখ্যা কী এটা তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, যমজ মৌলিক সংখ্যা কী? যদি দুটো মৌলিক সংখ্যা পরপর থাকে, পরপর আবার কীভাবে মৌলিক সংখ্যা থাকে, অর্থাৎ তাদের মধ্যে যদি 2-এর গ্যাপ থাকে, যেমন আমি একটা মৌলিক সংখ্যা 3 নিলাম আর একটা মৌলিক সংখ্যা 5 নিলাম, তাহলে দুটো মৌলিক সংখ্যার মধ্যে যদি 2-এর গ্যাপ থাকে তাহলে সেই দুটো সংখ্যাকে একসঙ্গে বলা হয় যমজ মৌলিক সংখ্যা। বোঝা গেল? তার আরেকটা যৌগিক মৌলিক সংখ্যার উদাহরণ দাও, একটা 5 আর একটা 7। দেখো এদের মধ্যে দুটো পরপর দুটো মৌলিক সংখ্যা, এদের মধ্যে 2-এর গ্যাপ। দুটো মৌলিক সংখ্যার মধ্যে যদি 2-এর গ্যাপ থাকে তাহলে সেটা যৌগিক মৌলিক সংখ্যা। আরেকটা উদাহরণ দাও, 11 আর 13 যৌগিক মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যার মধ্যে 2-এর গ্যাপ আছে। আরেকটা উদাহরণ দাও, 41 আর 43 যমজ মৌলিক সংখ্যা, তাদের মধ্যে 2-এর গ্যাপ আছে। আরেকটা উদাহরণ দাও, 71 আর 73 দুটো 2-এর গ্যাপ আছে, তাহলে এগুলো সব যৌগিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা। তাহলে যমজ মৌলিক সংখ্যা হতে গেলে তাদের মধ্যে 2-এর গ্যাপ হতে হয় এবং দুটোই যেন মৌলিক সংখ্যা হয়। এখন যদি আমি বলে দিই 4 আর 6, বলো তো যমজ মৌলিক সংখ্যা কিনা? তুমি বলবে দুটো, এটা তো যৌগিক সংখ্যা নিজের, কোনো তো যমজই হবে না। যমজ হতে গেলে দুটোকেই মৌলিক হতে হবে। বোঝা গেল? আমি তোমাদেরকে বললাম 13 আর 15, বলো দেখি এটা কি যমজ মৌলিক সংখ্যা? তুমি বলবে হ্যাঁ দাদা 2-এর গ্যাপ তো আছে, কিন্তু যমজ মৌলিক সংখ্যা হতে গেলে 2 ভাইকেই তো মৌলিক হতে হবে। 13কেও মৌলিক হতে হবে, 15কেও মৌলিক হতে হবে, কিন্তু এখানে 13 তো মৌলিক কিন্তু 15 তো মৌলিক নয়, তার জন্য এটা যমজ মৌলিক সংখ্যা নয়। তাহলে যমজ মৌলিক সংখ্যা হতে গেলে কি হতে হবে? দুটোকেই মৌলিক হতে হবে আর তাদের মাঝখানে 2-এর গ্যাপ থাকতে হবে। বলেছে নিম্নলিখিত যমজ মৌলিক সংখ্যাগুলির জুটি নয়, কোনটি যমজ মৌলিক সংখ্যা নয়? এটা তোমাকে জিজ্ঞেস করেছে। যমজ মৌলিক সংখ্যার জুটি নয়, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে 41 আর 43 তো যমজ মৌলিক সংখ্যা, তোমাকে কেবলই আমি উদাহরণ দিলাম। 41 আর 43 যমজ মৌলিক সংখ্যা, তাহলে তো যমজ মৌলিক সংখ্যা। 161 163 জানি না এখন কি আছে। 101 আর 103 দুটোই মৌলিক সংখ্যা, মনে রাখবা। তাহলে এটা যৌগিক মৌলিক সংখ্যা, এটা যমজ মৌলিক সংখ্যা, তাহলে এটা আনসার হতে পারে না। 191 আর 193 এটাও যমজ মৌলিক সংখ্যা, তাহলে এটাও আনসার হতে পারে না। আনসার হবে কি 161 থেকে 163। এবার তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি কি করে জানলাম যে 161 মৌলিক, 161 মৌলিক আর 163 মৌলিক, দুটোই মৌলিক, আমি কি করে জানলাম, আমি কি করে শিওর হলাম? বুঝতে পেরেছো? শিওর হওয়ার জন্য সেই মেথডটাকেই অ্যাপ্লাই করতে হবে। দেখো 163 কার সব থেকে কাছে? 169। 169 এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এর রুট করলে কত হয় বলো? 13। তাহলে 13 ছোট কে কে আছে? 2, 3, 5, 7 আর 11। আর যেহেতু তুমি 13ও নিতে পারো, দেখো তো ভাগ করে কোনো না কোনোটা দিয়ে ভাগ মিলে যাবে, দেখবা 2 দিয়ে 3 দিয়ে তো ভাগ মিলবে না, 5 দিয়েও মিলবে না, 7 দিয়ে দেখো, 7 দুগুণ 14, হ্যাঁ এটা 7 দিয়ে মিলে যাচ্ছে। দেখো 161কে 7 দিয়ে মিলে যাচ্ছে, দেখো 7 দুগুণ 14, 2, 3 7 21, 3 7 21। তাহলে এটা তো যৌগিক হয়ে গেল না? তাহলে যৌগিক তো থাকতে পারে না, দুটোকেই তো মৌলিক হতে হবে এবং তাদের মধ্যে 2-এর গ্যাপ অবশ্যই ছিল কিন্তু যৌগিক আছে, তার জন্য এটা যমজ মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? চলো, বলেছে নিচের কোনটি যমজ মৌলিক সংখ্যা? আমরা জানি এটাকে যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে কি? কোনটাকে যমজ মৌলিক সংখ্যা বলবো? তাহলে 2 আর 3, দাদা 2 আর 3 দুটোকে যমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে কি? দুটোই তো মৌলিক আছে কিন্তু তাদের মধ্যে তো 2-এর গ্যাপ থাকতে হবে, এখানে তো 1-এর গ্যাপ আছে, তাহলে এটা যমজ মৌলিক সংখ্যা নয়। 4 আর 9-এর মধ্যে বলো তো যমজ মৌলিক সংখ্যা কোনটা? দাদা যমজ মৌলিক সংখ্যা হতে গেলে দুটোকেই মৌলিক হতে হবে, এখানে 4 আর 9 দুটোই যৌগিক, তাহলে এটা আনসার হচ্ছে না। এখানে বলো 4 আর 6 এটা তো যৌগিক, এটা হবে না, তাহলে 3 আর 5 হচ্ছে যমজ মৌলিক সংখ্যার উদাহরণ। যেমন আমি তোমাদেরকে এখানকে বলেও দিয়েছি, দেখো 3 আর 5 যমজ মৌলিক সংখ্যার উদাহরণ। বোঝা গেল? তাহলে দেখো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, কারণ ক্লাসটা একটা বেশ কঠিন হয়ে গেছে তোমাদের কাছে মেবি, কিন্তু প্রাইম নাম্বারের সব জিনিস তোমরা বুঝতে পেরেছো মেবি,
কিন্তু তোমাদের একটাই যে জায়গায় তোমাদের অসুবিধা হতে পারে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে একটা বড় সংখ্যা থাকলে, যেমন আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ নিয়েছিলাম, আমি কত বলো, আমি যেমন 2100 কত করলাম না, 2117 অঙ্কটা করলাম উদাহরণস্বরূপ, 2017 ছিল উদাহরণস্বরূপ, এই অঙ্কটা করলাম। তো এই অঙ্কটাকে এখন এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক তুমি কি করে বুঝবে? এটা কি মৌলিক নাকি যৌগিক এটা তুমি কি করে বুঝবে এত বড় সংখ্যাকে? তাহলে এত বড় সংখ্যাকে মৌলিক নাকি যৌগিক বোঝাটা বেশ কঠিন। সেটার জন্য তোমাকে ওই মেথডটা অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে? মেথডটা কী ছিল, যে 2017 সব থেকে কাছের একটা পূর্ণবর্গ সংখ্যা তোমাকে খুঁজে পেতে হবে। যেমন অঙ্কটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 2025, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং ইনফ্যাক্ট এর যে স্কোয়ার রুট সেটা 45। বোঝা গেল? এবার 45-এর ছোট যত মৌলিক সংখ্যা আছে সবগুলো দিয়ে 2017কে ভাগ করতে হবে। ভাগ যদি মিলে যায় তাহলে তো ফ্যাক্টর পেয়েই গেলাম, সেটা তার মৌলিক হবে না। আর যদি ভাগ যদি না মেলে তখন এটাকে আমি শিওর শর্ট বলে দিতে পারবো এটা একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। আদারওয়াইজ তুমি বলতে পারবে না। তুমি চাইলে জিনিসটাকে ধীরে ধীরে অ্যাডপ্ট করতে পারো। আমি যখন আরও নাম্বার সিস্টেমের প্র্যাকটিস করাবো ঠিক দেখবা এই ধরনের অঙ্ক এসছে, আমি তোমাদের প্র্যাকটিস করে দিচ্ছি। আর সবসময় একটা কথা মাথায় রেখেই তুমি অঙ্ক শিখতে পারবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে কি বলতো, তুমি না সব কিছু তোমাকে বুঝতেই হবে, সব কিছু তোমাকে অ্যাট এ ওয়ান চান্স বুঝে যেতেই হবে, এটা যদি কোনো দিন ভেবে নাও তাহলে তুমি কোনো দিন অঙ্ক শিখতে পারবে না। আমার কাছে করো কিংবা অন্য কারোর কাছে করো, এটাই বাস্তব, ঠিক আছে? তো তুমি এখানে দেখো যে স্যার যেটা পড়ালো তার ম্যাক্সিমাম আমি বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে? উদাহরণ করতে 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 তুমি দেখবা আরও বুঝে গেছো, ধীরে ধীরে কনসেপ্ট ডেভেলপ হচ্ছে। আগে কিছুই পারতে না, এখন 10% পারছো, 20% পারছো, এভাবে করতে করতে অঙ্ক শিখতে হয়। বুঝেছ? ঠিক আছে, চলো। আজকের বিষয়টা অনেকটাই কঠিন ছিল না, জাস্ট এই প্রাইম নাম্বার বোঝাটাই কঠিন ছিল, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। উদাহরণ দিয়ে আমি তোমাদের এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি।